ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিনয় তো তুলেছে তান, শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান, শোনো ওই আহ্বান। গলাটা গেছে। আজ তো জানো নেতাজি সুভাষের 125তম জন্মবার্ষিকী। সেই জন্যে জয়িতার জীবনধারার একটা অনুষ্ঠান, মানে নেতাজি সম্পর্কে কিছু তোমরা শুনবে, সেটা একজন স্যারের কাছ থেকে। তার আগে বলি, জয়িতার জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত। তোমরা তো ভালো আছো, আমরাও ভালো আছি। আজ যারা পৃথিবীর আলো প্রথম দেখেছিলে তাদের জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। আর আজ যারা 7 প্যাচে বাঁধা পড়েছিলে, এখনও সেই প্যাচ উপভোগ করে চলেছ, তাদেরও জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। আর তোমরা টাইটেলে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু যথারীতি সেই ছোট্ট পাখির আঁকা ছবি, বুঝেছো? ওকে ওর পুপু বলে দেয় যে পাখি ফোন এসছে, যাও, কিচ্ছু হবে না। আমি বলি তুমি ফোনটা রিসিভ করো। ওর পুপু ওকে বলে দেয় যে পাখি তুমি কিন্তু একটা ছবি এঁকে দেবে, সেই ছবিটা পিপির ব্লগে দেখানো হবে। ও তো ছোট্ট বাচ্চা, ভীষণ খুশি হয় জানো। একদিন আগে বললেই কিন্তু ও সেই ঠিক ছবিটা এঁকে দেয়, যেমন বিবেকানন্দর ছবিটাও এঁকেছিল। এই ছবিটা কিন্তু পাখিরই আঁকা। আর তোমরা কিন্তু অবশ্যই বলো যে আমার পাখি কেমন ছবি আঁকা। জয়িতা বলতে বলতে একটা ফোন এলো। আসলে কাজ সব সময় থাকে, স্কুলের দেখাশোনার দায়িত্বে থাকলে খুব ঝামেলা। আমি যদি জানতাম এরকম ঝামেলা, জীবনে এই পদে আসতাম না। মানে থ্যাঙ্কলেস জব করতে হয় আমার মনে হয়, সেটা আজকের দিনেও বলতে বাধ্য হলাম। যাই হোক, আজকে আমার কাছে আমার সবচেয়ে মানে বড় দেশপ্রেমিক নেতাজি। আমার মনে হয় নেতাজি যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে আর্থসামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে ভারতবর্ষের যে আজকের যে অবস্থা, সেটা ভালো বা মন্দ আমি কিছু বলবো না, এর থেকে ভিন্নতর হতো বলেই আমার ধারণা। আর নেতাজিকে একদিন ধরে স্মরণ করব এতে আমি বিশ্বাসী নই। আবার সেই বলতে হয়, ওই তো আমরা টাউনশিপে আছি, আমি আর জয়িতা বসে আছি, পাশে মাইক চলছে, সেখানে প্রচুর দেশাত্মবোধক গান চলছে। মানে আজকে সবাই দেশপ্রেমিক হয়ে গেছে। আরও 125তম জন্মবার্ষিকীতে সবাই বেশি বেশি করে দেশপ্রেমিক, আমি দেশপ্রেমিক, আমি দেশপ্রেমিক, আমি দেশপ্রেমিক, যেটা নেতাজি কোনোদিন মুখে বলেননি। উনি চেয়েছিলেন ভারতবর্ষের শৃঙ্খল মোচন করতে, ভারত মায়ের শৃঙ্খল মোচন করতে। মানে উনি যা করেছিলেন, যদি মারা না যেতেন, আমার মনে হয় ভারতবর্ষের অবস্থা এটা হতো না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমার সঙ্গে একমত কিনা। কিন্তু নেতাজি আমার, কেউ বলছে নেতাজি আমার, অমুকে বলছে নেতাজি আমার। নেতাজি সম্পর্কে উনি যা বলছেন সেটা ঠিক নয়, ইনি বলছেন উনি যা বলছেন সেটা ঠিক নয়। এই নিয়েই কিন্তু টানাটানি চলছে। খুব মাঝে মাঝে আমার হাসতে ইচ্ছে করে যে স্পোর্টসে দড়ি টানাটানি বলে একটা খেলা আছে, তুমি জানো? দড়ি টানাটানি এখন ব্যক্তিদের নিয়ে টানাটানি চলছে। খুব ভয় হয় তারা জীবিত নেই, কিন্তু ছিঁড়ে না যায় টানাটানিতে, ছিঁড়ে গেলেই তো বাস। মানে এক অদ্ভুত জিনিস চলছে বলে আমার মনে হয়। এই বিষয়টাও যদি একমত হন, যদি কথাগুলো কেউ শোনেন, সবাই তো সব কথা শোনেন না, সেটা আমি জানি, শোনা সম্ভব হয় না, বা কি শুনবে, ঠিক আছে চলো। কিন্তু আমি যখন কোনো ভিডিও দেখি, আমি যেগুলো দেখি আমি শুনি, আমি বোঝার চেষ্টা করি ওখানে কি বলা হচ্ছে। তা নেতাজি কিন্তু আমার, নেতাজি জয়িতার, নেতাজি আমার ছেলের, নেতাজি আমার শ্বশুরমশাই, নেতাজি আমার বন্ধু, নেতাজি আমার কলিগের নয়, নেতাজি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। তো এইটা আমাদের মনে রাখতে হবে। আর নেতাজি নিয়ে বেশি কিছু আমি বলতে চাইও না, আর বলবো না। তার কারণ নেতাজি সম্পর্কে আমরা আমাদেরই একজন মাস্টারমশাইয়ের থেকে শুনবো, আশা করা যায় আপনাদের ভালো লাগবে, এবং সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা শুনে নিই উনি কি বলেছেন নেতাজি সম্পর্কে। আর এই ফাঁকে ফাঁকেই আমরা জয়িতার গলায় কিছু গান শুনে নেব, দেশাত্মবোধক গান। আর পাখির আঁকা তো থাকছেই, মাঝে মাঝে সেই আঁকা আসবে,
এই নিয়েই অনুষ্ঠানটা হবে। জয়িতার জীবনধারা শুধু রান্না দেখানো, শুধু ওই ঘর দেখানো, অমুক গোছানো তমুক গোছানো নয়। আমার মনে হয় সবাই কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে বাঙালি হিসেবে, ভারতবাসী হিসেবে, এই সমস্ত দিনগুলো আমাদের একটু পালন করা উচিত। সেই কারণেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, প্রয়াস, মানে জয়িতার জীবনধারার এই ক্ষুদ্র প্রয়াস। কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার একটি কবিতায় বলেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়। পৃথিবীর প্রতিটি জাতি চায় স্বাধীন জাতিসত্তার অধিকারী হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে। পরাধীনতা পৃথিবীর যে কোনো জাতির কাছে চরম অভিশাপ। আমরা ভারতবাসী, একসময় আমরাও পরাধীন ছিলাম। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার আমাদেরকে পরাধীন করে রেখেছিল, কিন্তু সেই পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ভারতবাসী স্বাধীনতার জন্য শুরু করে তাদের জাতীয় মুক্তি আন্দোলন। আর এই জাতীয় মুক্তি আন্দোলনের ক্ষেত্রে যে দুজন ব্যক্তির নাম সর্বাগ্রে উল্লেখ করতে হয়, তার একজন হলেন গান্ধীজি, অন্যজন হলেন সুভাষচন্দ্র বসু। এই দুজন জননেতার ডাকে ভারতবর্ষের সমুদ্র হিমাচলের মানুষ আলোড়িত হয়েছিলেন। কোনো মানুষ যে তার জীবিত অবস্থাতে কিংবদন্তির নায়কে পরিণত হতে পারেন, সুভাষচন্দ্রের আগে বোধকরি ভারতবাসী তা ভাবেননি। সুভাষ থেকে নেতাজি এক মহাসংগ্রামের ইতিহাস, জাতির সর্বাত্মক স্বাধীনতার জন্য এমন নিঃশেষে আত্মদান আমাদের ইতিহাসে অদ্বিতীয়। অনেককে নিয়ে যার যাত্রা শুরু, মাঝখানে যিনি নিঃসঙ্গ পথিক, শেষে তিনি আন্তর্জাতিক মহাকাশে একক এক জ্বলন্ত নক্ষত্র। সুভাষচন্দ্র হলেন আমাদের জনগণমন অধিনায়ক, ভারতের মুক্তিপথের বিজয় প্রতিদ্রোহী। এই অগ্নিশিশুর জন্ম হয়েছিল 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। বিদ্রোহের এই অগ্নিশিশুর জন্মক্ষণে নবজাতকের ক্রন্দন ধ্বনিতে যে প্রথম বিদ্রোহ বিঘোষিত হয়েছিল, কে বলতে পারে তাতে দিল্লি চলো আহ্বান ধ্বনিত হয়নি? কে বলতে পারে তাঁর জন্মলগ্নে পুরনারীগঞ্জ যে শঙ্খধ্বনি করেছিলেন, তাতে মুহুর মুহুর কামানের গর্জন শোনা যায়নি? এরপর সুভাষচন্দ্রের ছাত্রজীবন শুরু হয় কটকের র্যাভেনশো কলেজিয়েট স্কুলে। এই স্কুলে পড়ার সময় স্কুলের প্রধান শিক্ষক বেণীমাধব দাস সুভাষচন্দ্রের চরিত্র গঠনে সাহায্য করেছিলেন, যা পরবর্তীকালে সুভাষচন্দ্রকে তাঁর চলার পথে অনেকখানি সাহায্য বা সহযোগিতা করেছিল। কটকের র্যাভেনশো কলেজিয়েট স্কুলের শিক্ষা শেষ করার পর সুভাষচন্দ্র চলে আসেন কলকাতায় এবং প্রেসিডেন্সি কলেজে দর্শনশাস্ত্রে অনার্স নিয়ে ভর্তি হন। এই প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়েই থেকেই তার মধ্যে দেশপ্রেম অঙ্কুরিত হতে থাকে। এখানে বলে দেওয়া ভালো যে সুভাষচন্দ্র খুব শৈশব থেকেই, মানে একেবারে ছোটোবেলা থেকেই বা কৈশোর কাল থেকেই সমাজের বিভিন্ন গঠনমূলক কাজের সঙ্গে নিজেকে নিযুক্ত রেখেছিলেন। যেমন বন্যাত্রাণে, কলেরা, ম্যালেরিয়া, বসন্ত রোগীর সেবা, এই সমস্ত রোগগুলি কিন্তু তৎকালীন যুগে ছিল অত্যন্ত ভয়ানক ব্যাধি। মানুষের সেবা করতে চাইতো না বা মানুষের কাছে যেতে চাইতো না, ভয় পেত। সুভাষচন্দ্র ছিলেন অকুত ভয়, তার কোনো ভয় ছিল না। তিনি সমস্ত কিছু তুচ্ছ করে বা অবহেলা করে ওই কলেরা, ম্যালেরিয়া, বসন্ত রোগীর সেবায় দিনের পর দিন, রাতের পর রাত জেগে নিজেকে অসুস্থ রোগীর পাশে
মানে নিয়োজিত রাখতেন। এই প্রেসিডেন্সি কলেজে অধ্যয়নের সময়েই তিনি ওটেন সাহেবের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। বলা হয়ে থাকে যে সুভাষচন্দ্র বসু ওটেন সাহেবকে প্রহার করেছিলেন, যার কারণে সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্সি কলেজ থেকে তৎকালীন প্রেসিডেন্সি কলেজ কর্তৃপক্ষ বিতাড়িত করেছিলেন বা রেস্ট্রিকেট করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে গবেষণা দ্বারা প্রমাণিত হয় যে সুভাষচন্দ্র বসু ওই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। আজকের প্রেসিডেন্সি যে বিশ্ববিদ্যালয়, একসময় এর নাম ছিল প্রেসিডেন্সি কলেজ, যদিও পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ কর্তৃপক্ষ সুভাষচন্দ্রের উপর থেকে তাদের শাস্তি প্রত্যাহার করে নিয়েছেন। এরপর সুভাষচন্দ্র বসু যখন প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হলেন, সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। সেই আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় সুভাষচন্দ্র বসু স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হলেন। এভাবেই সুভাষচন্দ্র বসু তাঁর ছাত্রজীবনের পরিসমাপ্তি ঘটিয়েছিলেন ভারতবর্ষে। পরবর্তীকালে তিনি আইসিএস পরীক্ষা দেওয়ার জন্য ইংল্যান্ডে যান এবং মাত্র 9 মাসের চেষ্টায় আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান দখল করে বিরল নজির সৃষ্টি করেছিলেন। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। সুভাষচন্দ্রের বাল্যবন্ধু চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় বলেছেন যে ভারত ইন্ডিপেন্ডেন্ট হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্য। কথাটা কিছুটা অবাক শোনালেও বাস্তব এটা সত্যি। আমাদের ধারণা যে আমরা জানি রামকৃষ্ণ পরমহংসদেব একজন সাধু সন্ন্যাসী মানুষ, তিনি তো কোথাও ইন্ডিপেন্ডেন্টের কথা বলেননি। তাহলে কি করে চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় এমন দাবি করছেন? আসলে রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর যা কিছু সত্তা তাঁর মানস সন্তান বিবেকানন্দকে দিয়ে গিয়েছিলেন, আর এই বিবেকানন্দ আবার তাঁর যা কিছু সত্তা বা মতাদর্শ সুভাষচন্দ্রের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। ফলে এই বিবেকানন্দ না থাকলে আমরা সুভাষচন্দ্র বসুকে নেতাজি হিসাবে পেতাম না। সুভাষচন্দ্র বসু জীবনের উপরে যে 3 জন ব্যক্তিত্বের প্রভাব পড়েছিল তাঁরা হলেন স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ এবং চিত্তরঞ্জন দাস। এই কারণেই বলা হয় যে সুভাষচন্দ্র বসু হলেন বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ এবং চিত্তরঞ্জন দাসের ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে, ভারতবর্ষ সূর্যের এক নাম। সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান দখল করার পর ব্রিটিশ সরকার সুভাষচন্দ্র বসুকে আইসিএসের চাকরিতে নিযুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু সুভাষচন্দ্র বসু ব্রিটিশ সরকারের এই প্রস্তাবকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন সুভাষচন্দ্রের জন্ম হয়েছে পরাধীন ভারতের শৃঙ্খল মোচনের জন্য, ব্রিটিশ সরকারের গোলামি করার জন্য নয়। তৎকালীন যুগে আইসিএসের লোভনীয় চাকুরিকে স্বেচ্ছায় অবহেলা করে
বা তুচ্ছ করে সুভাষচন্দ্র বসু নিজেকে দেশ সেবার সঙ্গে নিয়োজিত করলেন বা দেশের সেবায় ঝাঁপিয়ে পড়লেন। চিত্তরঞ্জন দাস ছিলেন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু। এরপর সুভাষচন্দ্র বসু ধীরে ধীরে বাংলা প্রদেশের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে বা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েন এবং অসাধারণ সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিয়ে অতি দ্রুত তিনি জনপ্রিয়তা অর্জন করতে থাকেন এবং এই জনপ্রিয়তা বাংলা প্রদেশ থেকে ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং 1938 ও 1939 খ্রিস্টাব্দে পরপর 2 বছর তৎকালীন সর্বভারতীয় কংগ্রেস বা ভারতের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যাকে বলা হয়, সেই জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এ থেকে অনুমান করা যায় যে সুভাষচন্দ্রের জনপ্রিয়তা ঠিক কোন জায়গায় পৌঁছেছিল। 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেস এবং 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে নিযুক্ত হয়েছিলেন। কিন্তু তার এই নিযুক্তি জাতীয় কংগ্রেসের অনেকের কাছেই মনোপছন্দ ছিল না বা মনঃপূত ছিল না। ফলে সুভাষচন্দ্রের সঙ্গে তৎকালীন জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দের মতপার্থক্য বা মতবিরোধ দেখা দেয়। আর এই মতপার্থক্য বা মতবিরোধের কারণেই সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদের ন্যায় একটি গুরুত্বপূর্ণ পদে ইস্তফা দিয়ে বা পদত্যাগ করে স্বেচ্ছায় বেরিয়ে এসে নিজে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করলেন। সুভাষচন্দ্র বসু ছিলেন আপোষহীন সংগ্রামী, কখনোই কোনো অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করে চলেননি। সেই সঙ্গে সুভাষচন্দ্র বসু ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ, দূরদর্শী রাজনীতিবিদ বলা যায়। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে পরাধীনতার শৃঙ্খল থেকে যদি ভারতবর্ষকে বা ভারতবাসীকে মুক্ত করতে হয়, তাহলে ভারতের অভ্যন্তরে ভারতবাসী যেমন গণ আন্দোলন সংগঠিত করবে, তেমনি ব্রিটিশ ভারতকে ভারতের বাইরে থেকেও আক্রমণ করতে হবে। একদিকে অভ্যন্তরীণ ভারতের অভ্যন্তরীণ জনগণের গণ আন্দোলনের চাপ, অন্যদিকে বহিঃশক্তির সাহায্য নিয়ে বা বিদেশি রাষ্ট্রের সহযোগিতা সাহায্য নিয়ে ব্রিটিশ ভারতকে বাইরে থেকে আক্রমণ করা। এই দ্বিবিধ আক্রমণের চাপে ব্রিটিশ সরকারের নাভিশ্বাস উঠবে এবং ব্রিটিশ সরকার ভারতবর্ষকে স্বাধীনতা দিতে বাধ্য থাকবে। এই দৃষ্টিভঙ্গি নিয়েই সুভাষচন্দ্র বসু 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি কলকাতার এলগিন রোডের বাসভবন থেকে মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্ম নাম নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের চোখে ধুলো দিয়ে ব্রিটিশ পুলিশকে বোকা বানিয়ে অন্তর্ধান হয়ে গেলেন, নিরুদ্দেশ হয়ে গেলেন। এক অজানা পথে দুর্গম অজানা পথে পাড়ি জমালেন। তার এই যে দেশত্যাগ, তাকে ইতিহাসে বলা হয় মহানিষ্ক্রমণ বলা হয় থাকে। রবীন্দ্রনাথ যাকে দেশনায়কের পদে বরণ করে নিতে চেয়েছিলেন, তাকেই কিনা দেশত্যাগী হতে হলো। সুভাষচন্দ্র বসু বলতে আমরা বুঝি বা আমাদের চোখের সামনে ভেসে ওঠে যোদ্ধার বেশে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়কের ছবি। আমরা তার বীরত্বপূর্ণ সংগ্রাম, দেশের জন্য তার জীবন মরণ লড়াই ইত্যাদি সম্পর্কে সবাই আমরা জানি। কিন্তু তিনি যে গঠনেরও এক মহান শিল্পী ছিলেন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি আজকে তার যে বীরত্বপূর্ণ কার্যকলাপ, ইংরেজদের সঙ্গে তার যে যুদ্ধ, আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়কের পদ গ্রহণ, ব্রিটিশ ভারতের বিরুদ্ধে আজাদ হিন্দ বাহিনীর লড়াই, আজাদ হিন্দ সরকার গঠন, এইসব বিষয় নিয়ে আলোচনা করব না। আমি একটা অচেনা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা
সচরাচর সাধারণ মানুষ খুব বেশি সেই দিকটা নিয়ে মাথা ঘামাননি, জানেননি তা নয়, জানেন অনেকেই, কিন্তু সেটা অনালোচিত থেকে যায়। যেভাবে তার দেশপ্রেম, তার বীরত্বপূর্ণ সংগ্রামকে নিয়ে আমরা আলোচনা করি বা জানি, তার অন্য একটা যে দিক আছে, তিনি যে গঠনেরও এক মহান শিল্পী, এইটা কিন্তু জনমানসে ততটা আলোচিত হয়নি বা প্রতিফলিত হয়নি। আমি আজকে সেই দিকটা নিয়েই আলোকপাত করার চেষ্টা করছি। হরিপুরা কংগ্রেসের সভাপতি হয়ে তিনি পরিকল্পনা কমিশন গঠন করেছেন। শিল্পমন্ত্রী সম্মেলনে রেখেছেন তাঁর গঠনমূলক প্রস্তাব। বিজ্ঞানীদের আলোচনার সময় তিনি চেয়েছেন তাঁদের সহযোগিতা। তিনি বলেন যে আমরা পছন্দ করি আর না করি, আমাদের মানতেই হবে যে বর্তমান যুগ হলো শিল্প বিকাশের যুগ। শিল্প বিপ্লবকে এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। এখানে শিল্প বলতে তিনি কুটির থেকে বৃহৎ সব রকম শিল্পকেই বুঝিয়েছেন। তার মতে প্ল্যানিং কমিশনের কাজ হবে সমস্ত কৃষি ও শিল্প ব্যবস্থাকে উৎপাদন ও বন্টন উভয় ক্ষেত্রেই ক্রমশ সমাজতান্ত্রিক পরিচালনার অধীনে নিয়ে আসার ব্যাপারে রাষ্ট্রকে পরামর্শ দেওয়া। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি ব্যবস্থার সংস্কার করার কথাও তিনি বলেছেন। অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য শুধু কৃষির উন্নতি সাধনই যথেষ্ট নয়, তার জন্য প্রয়োজন রাষ্ট্রীয় মালিকানায় ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে শিল্পোন্নয়নের এক সর্বাত্মক পরিকল্পনা। ধাতু, বিদ্যুৎ, রাসায়নিক, পরিবহন প্রভৃতি শিল্পের উপর গুরুত্ব দেওয়ার কথাও তিনি বলেছেন। তিনি আরও বলেন যে স্বাধীনতার পর প্রথম সমস্যা হবে সরকার গঠন ও আইন শৃঙ্খলার সমস্যা। সেই জন্য আশু প্রয়োজন একটা প্রশাসন ও নতুন সামরিক বাহিনী গঠন করা। একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকার রাখতে হবে, কারণ শক্তিশালী কেন্দ্রীয় সরকার ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ, আর্থিক দিক থেকে থাকবে সাম্যের আদর্শ, চাকরি, খাদ্য, শিক্ষা প্রভৃতি ব্যাপারে পূর্ণ সাম্য বজায় রাখতে পারলে সাম্প্রদায়িক সমস্যা থাকবে না। জাতীয় ঐক্যের কথা বলতে গিয়ে তিনি বলেছেন মুদ্রাযন্ত্র, রেডিও, সিনেমা প্রভৃতি গণমাধ্যমগুলোর সাহায্যে ঐক্যের আদর্শ প্রচার করতে হবে। শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের ঐক্যের মন্ত্রে দীক্ষিত করতে হবে। শিল্প শ্রমিকদের নানান ধরনের সুযোগ সুবিধা দানের কথা বলেছেন। কৃষকদের উপর থেকে করের বোঝা কমিয়ে দিয়ে তাদের ঋণ মুক্ত করার কথা বলেছেন। জনস্বাস্থ্যের উপরেও তিনি গুরুত্ব আরোপ করেছেন। ডাক্তারদের উৎসাহিত করার কথা বলেছেন। আয়ুর্বেদ, ইউনানি প্রভৃতি সাহায্য নেওয়ার কথা বলেছেন। শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষা নীতি গ্রহণ করার কথা বলেছেন। প্রত্যেককে শিক্ষার সুযোগ দানের কথা বলেছেন। শান্তিনিকেতন, হরিদ্বারের গুরুকুল, বারাণসীর হিন্দু বিশ্ববিদ্যালয় প্রভৃতির অভিজ্ঞতাকেও কাজে লাগানো দরকার বলে তিনি মনে করেন। আর্থিক সংস্থানের ক্ষেত্রে তিনি বলেছেন গোল্ড স্ট্যান্ডার্ডকে বাদ দিয়ে আমাদের সম্পদকে হিসেব করতে হবে শ্রম ও উৎপাদনের ভিত্তিতে। বৈদেশিক বাণিজ্যকেও নিয়ে আসতে হবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার বক্তব্য হল পূব ও পশ্চিমের দেশগুলোর সাথে গড়তে হবে বন্ধুত্ব, বাড়াতে হবে ব্যবসা বাণিজ্য। পৃথিবীর সাংস্কৃতিক ক্ষেত্রে রাখতে হবে মূল্যবান অবদান। দারিদ্র দূরীকরণ ও সামাজিক পরিবর্তন আনার জন্য দরকার সমাজতান্ত্রিক ব্যবস্থা। তবে তিনি মনে করিয়ে দেন সেই সমাজতান্ত্রিক কাঠামো কারো অনুকরণে তৈরি হবে না, সেটা হবে আমাদের প্রয়োজনে আমাদের নিজস্ব সৃষ্টি। তিনি আরও বলেন যে কোনো মতাদর্শকেই অন্ধভাবে গ্রহণ করা উচিত নয়। তিনি বলেন যে সবার আগে একটা জনসংখ্যা নীতি নির্ধারণ করতে হবে। আমাদের দারিদ্র্য, বেকারত্ব, অনাহার
ও ব্যাধির ব্যাপকতার কথা চিন্তা করে তিনি জন্মহারকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। ন্যাশনাল রিসার্চ কাউন্সিল গঠন করার কথাও বলেছেন। তিনি শুধু সমস্যার কথাই বলেননি, সেই সঙ্গে তার সমাধানের কথাও বলেছেন। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরুষ গর্বে সাধ্রে সাত সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। এতক্ষণ আমরা সুভাষচন্দ্র বসু একজন রাষ্ট্র নেতা হিসাবে কি কি করতে চেয়েছিলেন সে সম্পর্কে সম্যক জানতে পারলাম। কিন্তু তাঁর যে আজাদ হিন্দ বাহিনী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ব্রিটিশ ভারতকে আক্রমণ করেছিল বা ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে আক্রমণ করেছিল, সেই আজাদ হিন্দ বাহিনী যুদ্ধের প্রথম দিকে তারা সাফল্য লাভ করলেও শেষ পর্যন্ত সেই সাফল্যের রেশকে ধরে রাখতে পারেনি। অর্থাৎ আজাদ হিন্দ বাহিনীর পরাজয় ঘটে। আজাদ হিন্দ বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আজাদ হিন্দ বাহিনী আত্মসমর্পণ করলেও তারা তাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আত্মসমর্পণ করতে দেননি। সুভাষচন্দ্র বসু কাইহকু বিমানবন্দর থেকে এক অজানা উদ্দেশ্যে পাড়ি দেন। বলা হয় ওই প্লেনটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে এবং সুভাষচন্দ্র বসুর মৃত্যু ঘটে। কিন্তু এ সম্পর্কে আজও পর্যন্ত ঐতিহাসিকরা বা পণ্ডিতরা বা বুদ্ধিজীবীরা স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এটি একটি বিতর্কিত বিষয়। সুভাষচন্দ্র বসু জীবিত কি মৃত তা আমাদের বিচার্য বিষয় নয়। তিনি কি বলা যায় যে আকাশে যতদিন চন্দ্র সূর্য থাকবে, দিন রাত্রি হবে, ততদিন তিনি আপামর ভারতবাসীর হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন। বর্তমানে অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও। জয় হিন্দ। তাহলে জয়িতার জীবনধারায় আজকে আমরা যে ক্ষুদ্র প্রয়াসটি উপস্থাপনা করলাম সেই সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। জয়িতার জীবনধারা এবার শেষ করবে। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি তো গান করি, গান করার চেষ্টা করলাম, গলার অবস্থা খুব খারাপ। শীতকাল হলে অ্যাজমাটা একটু বাড়ে, সেই জন্য চেষ্টা করেছি মাত্র। আর স্যার কেমন বললেন, RKP স্যার, সেটা অবশ্যই জানাবেন। আমরা কিন্তু এবার শেষে জয় হিন্দ দুজন মিলে বলবো। জয় হিন্দ।